এতগুলো মানুষের সামনে ভাবি অকপটে বললেন, আরে মোহিত, তোমার ঠিক কয়টা লাগে বলো তো? নতুন বউয়ের মধু খেয়ে চলছো দিনরাত সব সময়, তাও তোমার তৃপ্তি মেটে না? এখন শালিদের থেকে মজা নেওয়ার ফোন দিয়ে আসছো নাকি? তুমি পারো বটে। আরও কিছু বলার আগে একজন মাঝবয়সী ননদ ভাবিকে এক প্রকার ধমক দিয়ে থামিয়ে দিলেন। রোকসানা এবং নাহার লজ্জায় নুয়ে পড়েছে। মোহিত নিজেও ইতস্তত বোধ করছে। আর আমার পা দুটো মনে হচ্ছে অবশ হয়ে গেছে। ভেবে পাচ্ছি না ভাবির এমন আচরণের কারণ কি। বড়জা বললেন, কি হলো সুমি, চলো দাদা দাদির সাথে কথা বলি। বড়জায়ের কথায় নিজের হুঁশ ফিরল। কোনো রকম লজ্জার লেশ কাটিয়ে পরিবেশকে নর্মাল করতে সবাইকে নিয়ে দাদা দাদির ঘরে গেলাম। তাদের সাথে কথাবার্তা বলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করি। তারপরও বাড়িতে যাওয়ার জন্য রেডি হতে থাকি। খুব কষ্ট হচ্ছে যেতে। আজ গেলে আবারও 6 দিন পরে আসতে পারবো। এই 6 দিন ছোট ভাই বোন মা আব্বাকে ছেড়ে কিভাবে থাকবো আমি? এইসব ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। বিদায় লগ্নে এসে অঝরে কান্না শুরু করে দিলাম। কিছুতেই ওই পরিবেশে আমার ভালো লাগছে না। চোখের পানি যেন বাঁধ ভেঙেছে আজ। অশান্ত মনে বারবার কু ডাকছে। বড় ভাবি এবং প্রতিবেশী ননদেরা আমাকে ধরে গাড়িতে বসিয়ে দিলেন। বড় ভাবি বললেন, আমার ছোট বোন আছে ঠিক তোমার মতো। আজ থেকে না হয় তুমি আমার আরেকটা বোন। শ্বশুরবাড়ি এসে পৌঁছেছি সন্ধ্যার আগে। কাছের আত্মীয় স্বজনরা চলে গেছেন। 2-4 জন যারা আছেন তাদের জন্য রান্না করতে হবে না। আমার মা খাবার বেঁধে দিয়েছেন, তাতেই আপাতত হয়ে যাবে। আজ খুব তাড়াতাড়ি ঘুমোতে গেলাম। আশ্চর্যের ব্যাপার হলো, এ বাড়িতে আসার পরে মেজভাবি বা শিমলার সাথে একবারও দেখা হয়নি। কেন যেন এখনো আমার সামনে আসেনি। হয়তো নিজের বলা কথার জন্য লজ্জা পেয়েছে, তাই আসেনি। মোহিত আর আমি ঘরে বসে আছি। মোহিত তার মেডিকেলের কোনো এক ভাইয়ের সাথে কথা বলছে ফোনে। তাকে বলছে আর 2-1 দিন ছুটির ব্যবস্থা করতে, কিন্তু অপর পাশে ব্যক্তিটি নারাজ। মন খারাপ করে মোহিত ফোন টেবিলে রেখে 2 হাত মাথার উপরে দিয়ে শুয়ে পড়ে। আমিও তার পাশে গিয়ে বসি আর বলি, তুমি কি কালই চলে যাবে? মোহিত, বিকেলে যাব। কবে আসবে আবার? যদি তাড়াতাড়ি কাজ শেষ হয় তাহলে প্রতিদিন রাত 11টার মধ্যে তোমার কাছে এসে বান্দা হাজির হবে। না, এভাবে রিক্সা নিয়ে আসা যাওয়া করার দরকার নেই। নতুন বউ বাসায় রেখে কাজে মন বসবে বলো? সবসময় তোমার ছোঁয়া পেতে ইচ্ছে করে। মোহিতের এইসব কথা শুনে আমি লজ্জায় শেষ। সারাদিন অনেক তোড়জোড়ের পাশাপাশি প্রচুর কান্নার জন্য মাথা ব্যথা হচ্ছে। তাই মোহিত আর আমি দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠোন বাড়ি ঝাড়ু দিয়ে শাশুড়ির সাথে রান্না করে গেলাম। আপাতত আমার কোনো কাজ নেই, এটা সেটা এগিয়ে দিচ্ছি আর মা যা বলছেন তার উত্তর দিচ্ছি। এর ফাঁকে পাশের ঘর থেকে সোনিয়ার মেজভাবির ছোট মেয়ে কান্না শোনা যাচ্ছে। মা আমাকে সোনিয়াকে নিয়ে আসতে বললেন। আমি সোনিয়াকে নিয়ে গিয়ে দেখি ভাবি বিছানার এক কোণে বসে আছে। অনেক রেগে আছে তা দেখে বোঝা যাচ্ছে। আর মোহিত ঘরে বেরিয়ে আসছে। হঠাৎ আমাকে দেখে মোহিত হকচকিয়ে গেল। সাথে সাথে নিজেকে সামলিয়ে বলল, আমার কাছে সোনিয়া আসছে না, তোমার কাছে আসে না কি দেখো। আমি কোনো কিছু না ভেবে সোনিয়াকে নিয়ে চলে আসলাম। দুপুর গড়িয়ে বিকেল হলো। মোহিত চলে যাবে। সামান্য কিছু কাপড় নিল। আমার খুব খারাপ লাগছে। একে তো নতুন জায়গা, পরিচিত কেউ নাই, তার উপর মোহিতও চলে যাচ্ছে। যাই হোক, মোহিতকে বিদায় দিয়ে ঘরে বসে একা একা কান্না করছি। তখন আমার শাশুড়ি আসে আমার ঘরে। আমার কান্না দেখে তিনি বলেন, আজ আমার কোনো মেয়ে নাই বলে ভেবো না তোমার কষ্ট আমি বুঝি না। তোমাকে বুঝতে হবে, আমাদের জমি জমা তেমন কিছুই নাই। মোহিতের বড় 2 ভাই বউ বাচ্চা নিয়ে ভিন্ন খায়। এতদিন মা ছেলে খেতাম, এখন থেকে তুমি আসলে কিছুদিন পরে আরও সদস্য বাড়বে। মোহিতের এই চাকরির উপরে আমাদের সংসার চলে, তাই চাকরিতে যাওয়া খুব দরকার। একা একা ঘরে ভালো লাগছে না, তাই আমি মেজো ভাবির ঘরে গেলাম সোনিয়া আর শিমলার সাথে সময় কাটাতে। বলে রাখি, আমাদের বাড়িতে 4টা ঘর। আমরা এক ঘরে থাকি। শাশুড়ি শিমলাকে সাথে নিয়ে থাকেন। শ্বশুর অনেক আগেই মারা গেছেন। বড় ভাসুর আলাদা বাড়ি করে চলে গেছেন। তাদের রেখে যাওয়া ঘরটা আত্মীয় আসলে ব্যবহার করা হয়। ঘরে গিয়ে দেখি মোহিতের সাথে ভাবি ফোনে কথা বলছে। আমাকে দেখে ভাবি বললেন, এইমাত্র মোহিত কল দিল, তোমার সাথে কথা বলতে চাইছে। আমি তোমার কাছে যেতাম। যাই হোক, কথা বলো তোমরা।
আমি মুহিত কখন পৌঁছেছে তা জিজ্ঞেস করার পাশাপাশি আরও কিছু কথা বললাম। আমার মেজ ভাসু ট্রাফিক পুলিশ, তাই তিনি বেশিরভাগ সময় বাইরে থাকেন, সপ্তাহে 2-1 দিন বাসায় আসেন। আমাদের বিয়ের পর দিনই তিনি চলে গেছেন। যেহেতু তিনি দূরে থাকেন তাই ভাবিকে ফোন কিনে দিয়েছেন। দেখতে দেখতে 4 দিন কেটে গেছে। এর মাঝে মোহিত একদিন রাতে বাসায় এসে সকালে চলে গেছে। আজ রাতে আসবে। কাল বাবার বাড়িতে যাওয়ার কথা। যথারীতি রাত 11টার দিকে মোহিত বাসায় এসে আগে মায়ের সাথে কথা বলে তারপরে ঘরে আসে। আমি খাবার দিলাম। খাওয়া শেষে ক্লান্ত শরীর এলিয়ে দিল বিছানায়। দরজায় খিল লেটে লাইট নিভিয়ে আমি মোহিতের খুব কাছে ঘেঁষে শুয়ে পড়লাম। সকালে মোহিত বাজারে গেছে আমাদের নিতে। দাদা দাদি আসবেন। শিমলা আমার শাশুড়িকে জিজ্ঞেস করলো, দাদি কাকু আসেনি? অমনি ওর মা ছোট মেয়েটার গালে থাপ্পড় দিয়ে বলল, তুই কেন কাকু কাকু করিস? কই তোর কাকু তো একবারও তোদের সাথে দেখা করলো না। শিমলার গায়ে হাত তোলার জন্য শাশুড়ি ইচ্ছামতো বকাবকি করলেন। দুপুর গড়িয়ে বিকেল। আমার রেডি হওয়া শেষ, কিন্তু মোহিতকে দেখতে পাচ্ছি না। কলপারে গিয়ে দেখি পাটকাঠির চাটাইয়ের ওই পাশে মোহিত আর ভাবির মাঝে কিছু একটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। দূর থেকে যদিও শোনা যাচ্ছে না কি নিয়ে কথা হচ্ছে, তবে আমার মনে খটকা লাগলো। কেমন যেন অস্থির অস্থির লাগছে। মোহিত আসলো একটু পরেই। এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। আমি বাবার বাড়িতে থাকবো কয়দিন। মোহিতের ছুটি 3 দিন। পরশুর দিন মোহিত চলে যাবে। এই 2 দিন আমি আর মোহিত অনেক জায়গাতে ঘুরতে গেলাম। আমার আব্বার একটা বাইক আছে, 3-4 মাস আগে কেনা। এখানে আসার পরে আমার ছোট চাচা মোহিতকে বাইক চালানো শেখাচ্ছেন, যদিও এখনো পুরোপুরি পারে না। এভাবে 2 দিন কিভাবে পার হলো বুঝতে পারিনি। মোহিত চলে গেছে আজ সকালে, কিন্তু একবারও আব্বার কাছে কল দেয়নি। লজ্জায় আব্বাকে জিজ্ঞেসও করতে পারছি না মোহিত কল করছিল নাকি। সারাদিন রাত মোহিতের সাথে কথা হয়নি। পরের দিন দুপুরে মোহিত কল দিয়ে বলল, সামনে বৃহস্পতিবার রাতে আসবে আর শনিবারে যাবে। দেখতে দেখতে কেটে গেছে 3 মাস। এভাবে আসা যাওয়ার ফাঁকে ফাঁকে মোহিত বাইক চালানো পুরোপুরি শিখে গেছে। এখন মোহিত প্রায় সময়ই আব্বার বাইক নিয়ে আসে, আর 15-20 দিন পরে আব্বা কোনো কারণে চাইলে দিয়ে আসে। যেদিন বাইক ফেরত দিয়ে আসে সেদিন মোহিত খুব রেগে থাকে আর সব সময় আমার সাথে খারাপ আচরণ করে। গত 1 সপ্তাহ আগে মেজভাবি বাপের বাড়ি গেছে। এই 1 সপ্তাহ মোহিতও বাড়ি আসেনি। মেজভাবি না থাকায় মোহিতের সাথে যোগাযোগ করা যায়নি, কারণ আশেপাশে কারো ফোন নাই তেমন। যাদের আছে তারা বলে ফোনে টাকা নাই। এতদিন কথা না বলার জন্য বিষণ্ণতায় ভুগছি। আমার শাশুড়িও কেন যেন বারবার মেজভাবির বাপের বাড়ির খোঁজ নিচ্ছেন। প্রায় 10 দিন পরে ভাবি আজ বাড়িতে আসছে। এসে আমাকে বললেন কাল মোহিত বাসায় আসবে। এটা শুনে কেমন যেন মনটা খুশিতে ভরে গেল। মোহিতের সাথে কথা বলার জন্য ভাবির থেকে ফোন চাইলাম, কিন্তু চার্জ নাই বলে ভাবি আমাকে ফোন দিল না। যেহেতু কাল আসবে তাই হাতের কাজগুলো শেষ করে ঘরে গেলাম। সারাদিন শাশুড়ি অনেক ফরমাইশ শুনতে হয়। ইদানিং শাশুড়ি আমার প্রায় সব কাজগুলোর দোষ খুঁজতে শুরু করেছেন। আমি যা করি সেটা ভুল হয়। এত সতর্ক হয়ে রান্না করি, কিন্তু তা ওনার স্বাদ লাগে না। পাড়ার একে ওকে আমার নামে অনেক কটু কথা বলে। মাঝে মাঝে কিছু কথা আমার কানেও পৌঁছায়। হয়তো আমার নিজেরই ব্যর্থতা ভেবে সেই কথাগুলো মাথায় নিই না, কিন্তু মন খারাপ ঠিকই হয়। আজ দুপুরে মোহিত এসেছে, কিন্তু আমার সাথে ভালোভাবে কথা বলছে না। বুঝতে পারছি না কি নিয়ে তার এত রাগ। দুপুরে খাওয়া শেষে বিশ্রাম নিতে ঘরে গেলাম। মোহিত আগে থেকে ঘরে ছিল। মোহিতকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কিছু না। তাহলে কথা বলছো না যে? কি বলবো তোমার সাথে? কথা বলার কোনো জায়গা রাখছো তোমরা? আমি আমার পরিচিত সবার কাছে বড় মুখ করে বলেছিলাম বাইকটা আমার শ্বশুর আমাকে দিয়েছে, কিন্তু আমি যখন রিকশায় উঠে কোথাও যাই আর পরিচিত কারোর সাথে দেখা হয়, তাহলে সবাই জিজ্ঞেস করে আমার বাইক কই। তখন আমার জবাব দেওয়ার মতো কোনো কথা থাকে না। আজও আসার সময় একজন বলল বাইকের কথা। তুমি কেন আগ বাড়িয়ে বলতে গেছো তোমাকে বাইক দিয়েছে? বিয়েতে তো বাইক দেওয়ার কথা ছিল না। কথা ছিল না বলে কি দেওয়া যাবে না? এত দূরে যাওয়া আসা করতে আমার কত কষ্ট হয়, সেগুলো কি তুমি বউ হয়ে বোঝো না? সেই বিয়ের পরে থেকে অন্যের মোবাইল দিয়ে তোমার সাথে কথা বলতে হয়। কতদিন বললাম পুরাতন হলেও একটা মোবাইল কিনে দাও, কিন্তু তাও দিতে পারলে না। যা সামান্য মোবাইল কিনে দেওয়ার মুরদ নাই, সে চাই বাইক। মোবাইল দিয়ে তুই কার সাথে কথা বলবি বুঝি না আমি?
আমাকে দিয়ে বুঝি তোর হচ্ছে না, নতুন কাউকে চাই বুঝি? এতদিন তো লোকের মুখে শুনছিলাম কথা বলার ফাঁকে ফাঁকে হাসতে হাসতে নাকি এর ওর গায়ে ঢলে পড়িস, সারাক্ষণ তাদের সাথে কথা বলার জন্য মন ছটফট করে বুঝি? আমি ঘৃণায় লজ্জায় আর কোনো কথা বলতে পারলাম না, বালিশে মুখ গুজে কান্না করলাম। কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছি বুঝিনি। ঘুম ভাঙল শাশুড়ি বক বকানিতে। সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ ঘুমিয়ে আসছি আর রান্না হয়নি। আমি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাই। সোনিয়া দেখে সবাইকে ডাকে। পাশের গ্রামের ডাক্তার প্রেশার মেপে বলে প্রেশার কম, তাই মাথা ঘুরে পড়ে গেছে, কিছুদিন ভালো খাবার এবং রেস্ট নিতে হবে। তারপর ডাক্তার চলে গেলে মুহিত চলে যায় বাইরে। শাশুড়ি রাতের রান্না করলো, আমি এখনো শুয়ে আছি, মাথা ঝিমঝিম করছে। এমন সময় মুহিত ঘরে এসে শার্ট খুলে লুঙ্গি আর গেঞ্জি গায়ে দিয়ে আবারও চলে যায়। কিছুক্ষণ পরে মুহিতের ফোন বেজে ওঠে। আমি খেয়াল করে দেখলাম ফোনটা মুহিতের শার্টের পকেটে। ধীরে ধীরে গিয়ে ফোনটা হাতে নিলাম। মেডিকেল থেকে কল এসেছে, প্রয়োজনীয় কল হবে ভেবে ফোন হাতে নিয়ে মুহিতের কাছে যাচ্ছিলাম। মেজবাবির ঘরের সামনে দিয়ে বাইরে যেতে হয়। ঘরের সামনে যেতে মুহিত আর ভাবের কথা শুনতে পাই। সে কিভাবে এই কথাগুলো বলল? এগুলো কি সত্যি নাকি মিথ্যা? হায় আল্লাহ, এগুলো যেন মিথ্যা হয়। এইসব ভাবতে ভাবতেই দরজা চলবে।